মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে কোটি রুপির বেশি অনুদান। জাপানের শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। রাশিয়া ইস্যুতে হাত গুটিয়ে নিচ্ছেন ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় মধ্যস্থতাকারীরা। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য রাখা অনুদান বাক্সগুলোতে জমা পড়েছে বিপুল পরিমাণ অর্থ। এখন পর্যন্ত চাক্কি বাক্স ও অনলাইন অনুদান মিলিয়ে পাওয়া গেছে 1,30,00,000 রুপির বেশি। বাকি 7টি বাক্সের টাকা গণনা এখনও চলছে। গত শনিবার বাবরি মসজিদ ধ্বংসের দিনে মুর্শিদাবাদের রেজিনগড়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। অনুষ্ঠানস্থলে অনুদান সংগ্রহের জন্য 11টি স্টিলের বাক্স রাখা হয়েছিল। হাজারো মানুষ সেদিন মসজিদ নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করেন। রোববার 11টি বাক্সের মধ্যে 4টি খোলা হয়। আয়োজকেরা জানিয়েছেন, সারাদিন গণনা শেষে এই 4টি বাক্স থেকে 47,33,000 রুপি পাওয়া গেছে। এছাড়া অনলাইন ও কিউআর কোড স্ক্যান করে পাওয়া গেছে আরও 99 লাখ রুপি। গণনার কাজে মেশিন ব্যবহার করা হচ্ছে। সোমবার বিকেল থেকে বাকি 7টি বাক্স খোলা ও গণনার কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে এই বাক্সগুলো থেকেও বড় অঙ্কের অর্থ পাওয়া যাবে। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, এই বাবরি মসজিদ তৈরি করতে 3 বছর সময় লাগবে। এজন্য অর্থের অভাব হবে না জানিয়ে তিনি বলেন, দূর দূরান্তের হাজারো ভক্ত এই বাবরি মসজিদের জন্য উদার হস্তে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। একজন ভক্ত একাই 80 কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। মসজিদটি নির্মাণ করা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগড়ের সংযোগস্থলে জাতীয় সড়কের পাশে। এর নির্মাণ কাজ বন্ধ করতে কলকাতা হাইকোর্টে একটি মামলা হলেও আদালত তাতে হস্তক্ষেপ করেননি। আইনি বাধা কেটে যাওয়ার পরই শনিবার আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জানা গেছে, মূল মসজিদটি 3 কাঠা জমির ওপর নির্মিত হবে। এছাড়া মসজিদ চত্বরের 25 কাঠা জমিতে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা রয়েছে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সৌদি আরব থেকে কয়েকজন আলেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাপানের রিক্টার স্কেল 5.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে। এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে। এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে। এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে। এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে। এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে। এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে সতর্ক করে বলেছেন, পশ্চিমা পরিচয় হারিয়ে বসবে তারা, যদি না ভুল শুধরে নেয়। দ্বিতীয় মেয়াদে পদে বসার পর থেকেই ইউরোপে সমালোচনা করে আসছেন ট্রাম্প। রাশিয়া ইস্যুতে তাকে বিরাগভাজনও বোঝা যাচ্ছে। জাতিসংঘে ট্রাম্প পশ্চিম ইউরোপের অভিবাসন ও পরিচ্ছন্ন জ্বালানি নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন। এবার প্রকাশিত নথিতেও সরাসরি সতর্ক করে বসেছেন। তবে এর মাঝেই আরও বড় দাবি এনেছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক সাবেক রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড। সাবেক এই রাষ্ট্রদূত জানিয়েছেন, ইউরোপের ঝামেলা নিজের মাথায় নিতে চান না ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করেন ইউক্রেন ইস্যু ইউরোপের ঝামেলা, তাই এটি সমাধানে ইউরোপের স্মারকের সামনে আসা জরুরি। যুক্তরাষ্ট্রকে সামনে ঠেলা নিয়েও নাকি ট্রাম্প অসন্তোষ জানিয়েছেন। বিবিসি রেডিও 4কে সন্ডল্যান্ড বলেন, যুক্তরাষ্ট্র সহযোগিতা ও সমর্থন দিতে পারে, তবে সামনের সারিতে থাকা উচিত ইউরোপের। ট্রাম্প আসলে সেই দিকেই ইঙ্গিত করছেন। সন্ডল্যান্ড বলেন, গত 3 দশক ধরে রাশিয়ার সঙ্গে যেভাবে ব্যবসা ও কূটনীতি পরিচালিত হয়েছে তার পুনরাবৃত্তি চান না ট্রাম্প। তার ভাষায়, আগের নিয়মে চললে যুক্তরাষ্ট্রকেই রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা, চাপ প্রয়োগ এবং প্রয়োজনে পুতিনকে হুমকি দেওয়ার ভূমিকা নিতে হতো। আর এসব ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রই সংঘাতে জড়াত, ইউরোপ শুধু দেখত। এটাই ট্রাম্প এবার এড়াতে চান। কদিন আগে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের নথিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রসঙ্গেও বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ইউরোপে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পরিচালনায় যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্যভাবে জড়িত থাকতে হবে বলে নথিতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক সাবেক রাষ্ট্রদূত মনে করেন, রাশিয়া ইস্যুতে এখন থেকে যুক্তরাষ্ট্র থাকবে সহায়ক চরিত্রে। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ও শান্তিরক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলোর নেতারা। তারা জোর দিয়েছেন, ইসরায়েল গাজায় যা করছে তা খুবই বিপজ্জনক। যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। ভবিষ্যতে গাজার যে কোনো শাসনসন ব্যবস্থা ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত বলে মনে করেন তারা। পাশাপাশি দ্বিরাষ্ট্রীয় সমাধানে জোর দিয়েছেন নেতারা। কাতারের দোহা ফোরামের সম্মেলনের প্রাক্কালে নেতারা গণমাধ্যমে এসব মতামত দেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জেসিম আল থানি বলেছেন, কাতার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ফিলিস্তিনিদের নিজস্ব ভূমিতে থাকার অধিকার রয়েছে। থানি বলেন, গাজা কেন্দ্রিক অরাষ্ট্রীয় শক্তিগুলোর সঙ্গে কথা বলা ছাড়া সমস্যার সমাধান আশা করা যায় না। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থেইডে আল জাজিরাকে বলেন, ভয়াবহ যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় আছে। তিনি বলেন, সংকট সমাধানে দ্বিরাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, উভয় পক্ষ যাতে যুদ্ধবিরতি মেনে চলে তা নিশ্চিত করার জন্য গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করতে হবে। কোনো কিছু চাপিয়ে দেওয়ার জন্য নয়, এই বাহিনী শান্তিরক্ষার জন্য হওয়া উচিত। জনস্বার্থে রাফা ক্রসিং খুলে রাখার আহ্বান জানান তিনি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মানাল রাদওয়ান দোহা ফোরামে বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, গাজায় সংঘটিত ভয়াবহ গণহত্যা থেকে মনোযোগ সরাতে আঞ্চলিক উত্তেজনা উস্কে দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ শেষ করে এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে যাচ্ছি। গতকাল সফররত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি জানান, ফিলিস্তিনি ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব